আসসালামু আলাইকুম। তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরওয়ার আলম। বিশ্বের যে প্রান্ত থেকে আমার সাথে এই লাইভে এই রাতে যোগ দিচ্ছেন এবং আগামীকাল ঘুম থেকে উঠে যারা লাইভ দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। ইরান যুদ্ধবিরতি নিয়ে মধ্যপ্রাচ্যে অতি তোড়জোড় চলছে। এই তোড়জোড়ের মধ্যে এখন সবচেয়ে এগিয়ে আছে কাতার। কাতারে ইরানের প্রতিনিধিরা অবস্থান করছে এবং সেখানে যুদ্ধবিরতি এবং শান্তি চুক্তি আলোচনার শেষ বিষয়গুলো নিয়ে মোটামুটি দর কষাকষি চলছে। এই দর কষাকষির মধ্যে দুটো বিষয় এত বেশি সামনে আসছে যে দুটো বিষয়কে শুনলে আপনার কাছে অনেকটাই আশ্চর্যজনক মনে হবে। কারণ কি? কারণ হচ্ছে, আচ্ছা একটু পরে বলছি কারণটা। এর আগে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে দেই যে আমি যে কথাগুলো বলছি কোনো গুম গুম শব্দ অথবা প্রতিধ্বনি অথবা এই ধরনের কোনো সমস্যা হচ্ছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু লিখে জানাবেন। যে দুটো বিষয়ের কথা বলছিলাম সেই দুটো বিষয়ের মধ্যে একটা হচ্ছে ইরান হরমুজ প্রণালী থেকে টোল আদায় করবে না বলে ঘোষণা দিয়েছে। ইরান হরমুজ প্রণালী থেকে টোল আদায় করবে না বলে ঘোষণা দিয়েছে। কথাটা কেমন না? যে এই যুদ্ধ শুরুর পর থেকে যখন হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দিল তার পরদিন থেকে ইরান বলে আসছে যে হরমুজ প্রণালীতে টোল আদায় করবই, কেউ ঠেকাতে পারবে না, অবশ্যই হরমুজ প্রণালীতে আমরা টোল আদায় করব। হরমুজ প্রণালী আমেরিকার না, হরমুজ প্রণালী কি কারো বাপদাদার, আমরা তো অবশ্যই টোল আদায় করবো এবং এখানে আমাদের কথাই চলবে। সেই ইরান শেষ পর্যন্ত বলছে যে হরমুজ প্রণালীতে সে টোল আদায় করবে না। তবে এই হরমুজ প্রণালী দিয়ে চলাচল করা জাহাজগুলোর পরিবেশগত সুবিধা অসুবিধা, এখানের পরিবেশটাকে পরিচ্ছন্ন রাখতে এবং ওই জাহাজ থেকে যে সমস্ত বর্জ্য পদার্থ ফেলা হবে সেগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষায় এবং এই জাহাজগুলোকে নেভিগেশন অর্থাৎ জাহাজ চলাচলের দিক নির্দেশনা দেওয়ার জন্য সে কিছুটা সার্ভিস চার্জ নেবে। দুটোর মধ্যে পার্থক্য কি? এই দুটোর মধ্যে পার্থক্য কি? টোল আদায় করতে গেলে আপনি আন্তর্জাতিক এই প্রণালী পারাপার বা খাল পারাপারের যে টোল, যেমন ধরুন সুয়েজ খালে যে পরিমাণ টোল, পানামা খালে যে পরিমাণ টোল, ওই পরিমাণ না হলেও ওটার কাছাকাছি একটা টোল আদায় করতে পারতেন, হাজার হাজার লক্ষ লক্ষ ডলার। আর এই পরিবেশ রক্ষা মেনটেনেন্স খরচ হচ্ছে কয়েক হাজার ডলার এক একটা জাহাজ থেকে, যেটা বসফরাস প্রণালীতে তুরস্ক এখন করছে। আমি মনে হয় একেবারে এই টোল নিয়ে যখন কথা হচ্ছিল তখন একেবারে শুরুর দিকেই বলেছিলাম যে এইখানে টোল আদায় করার কোনো পরিস্থিতি করার সুযোগ নেই ইরানের। কারণ এই হরমুজ প্রণালী এবং অন্যান্য প্রণালীগুলো প্রাকৃতিকভাবে সৃষ্টি হওয়ার কারণে এগুলোতে কোনো একটা নির্দিষ্ট দেশের টোল আদায় করার সুযোগ নেই। এখন এই জায়গাতে সে আসছে যে না, আমি এখানে টোল আদায় করব না। গেল এটা। ইরান যদি টোল আদায় না করে তাহলে টোল আদায় করে সে যে বলছিল যে তার এই যুদ্ধের যে ক্ষতিপূরণ সেগুলো এই টোল আদায়ের মাধ্যমে হবে, সেটা কি হবে? এটা একটা প্রশ্ন। দ্বিতীয় যে বিষয়টা আপনাদের কাছে আশ্চর্যজনক লাগবে সেটা হচ্ছে ট্রাম্প বলছে যে ইরান যুদ্ধ নিয়ে সে মুসলিম বিশ্বের যেই সমস্ত নেতাদের সাথে কথা বলেছেন সেই দেশগুলোর মধ্যে কারা আছে? সংযুক্ত আরব আমিরাত আছে, সৌদি আরব আছে, বাহরাইন আছে, কাতার আছে, কুয়েত আছে, মিশর আছে, জর্ডান আছে, তুরস্ক আছে, পাকিস্তান আছে। তার কথা হচ্ছে আমি এই সমস্ত দেশের নেতাদের কাছে বলেছি যে তোমরা যদি ইরান যুদ্ধবিরতি চাও আমার থেকে, তাহলে ইসরায়েলের সাথে তোমাদের এই আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করতে হবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই কিসের মধ্যে কি পান্তাবাতে ঘি, যে ইরানের হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং সেখানে যুদ্ধবিরতি। সারা বিশ্ব চাইছে যে ভাই একটা যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধটা আর করো না, এই যুদ্ধ তোমার কোনো লাভ নাই, ইরানেরও তেমন কোনো লাভ নেই, বিশ্বের মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
কোন জায়গায় একটা মারামারি লাগলে বাইরের থেকে প্রতিবেশীরা বা আশেপাশের লোকজন যায় সেই মারামারি থামাতে। এখন আপনি যদি সেই মারামারি থামানোর ক্ষেত্রে যারা মারামারি থামাতে গেছে, আপনি তাদেরকে যদি বলেন যে এই তোমরা যে এই মারামারি থামাতে আসছো, তোমরা যে বলছো আমি ওরা মারবো না, তোমরা আসো আমাকে হচ্ছে টাকা দাও, আসো আমার সাথে চুক্তি করো যে তোমাদের যত ঘাস আছে সব আমার গরু খাবে, তাহলে আমি এই মারামারি বন্ধ করব। মানে এটার সাথে কি যে ভাই তুমি মারামারি করতেছো, মারামারি করে তুমিও ক্ষতিগ্রস্ত হচ্ছ, ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা আসছি যে ঠিক আছে একটা মধ্যস্থতা করি কি হোক। এখন তুমি বলতেছো না তোমরা মধ্যস্থতা করতে আসছো, তোমাদের সবাইকে, এবং সে কি বলছে, অবশ্যই সবাইকে এই আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করতে হবে। এমনকি ইরান যদি এই চুক্তি করে, অর্থাৎ ইরান যদি এই যুদ্ধবিরতি চুক্তি করে, তাহলে ইরানও আব্রাহাম চুক্তিতে অটোমেটিক ঢুকে গেল, তাতে আমি খুশি হব। কোত্থেকে বেরোলো, তাই না? প্রশ্নটা এটা না যে কোত্থেকে বেরোলো এটা। এ পর্যন্ত যত আলোচনা হলো, যত যা হলো, এর মধ্যে আব্রাহাম চুক্তি তো কোনো কিছু ছিল না, হঠাৎ করে আব্রাহাম চুক্তি আসলো কোত্থেকে? এবং তার সেই ফোনালাপে সে মুসলিম দেশগুলোকে যখন এই আব্রাহাম চুক্তির কথা বলেছে, তখন আমেরিকার গণমাধ্যমের কথা অনুযায়ী মুসলিম দেশগুলোর নেতারা কোনো কথা বলে নাই, তারা চুপ ছিল। তারা নাকি বলতেই পারে না যে না কিসের আব্রাহাম চুক্তি, এটা কোত্থেকে আসছে, কিসের মধ্যে কি পান্তাপাতি খেয়ে, এটা বলতে পারে না। তারা ট্রাম্পের এই কথা শুনে নীরব হয়ে গেছে, মানে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে হয়তোবা। তখন নাকি ট্রাম্প আবার তাদেরকে, যখন তারা সবাই নীরব হয়ে গেছে, তখন আবার ট্রাম্প নাকি তাদের কি করছে, ধমক দিয়েছে, কি অবস্থা, তোমরা সবাই কি চলে গেলা নাকি, নাকি একেবারে হারিয়ে গেলা এই আব্রাহাম চুক্তির কথা শুনে, অবশ্যই এটা করতেই হবে। প্রথমে মার্কিন গণমাধ্যম গতকালকে এটা প্রচার করলো, প্রচার করার পরে অনেক দেশের মধ্য থেকেই কিছুটা মিশ্র প্রতিক্রিয়া ছিল যে আসলে এটার সাথে কেমনে হয়, এটা আসলে মার্কিন গণমাধ্যম মার্কিন কর্মকর্তাদের বরাদ দিয়ে হয়তো অতিরঞ্জিত করে খবরটা প্রচার করছে। কিন্তু আজকে ট্রাম্প বিশাল একটা টুইট করেছে, এবং সেই টুইটে বা তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে, এবং সেই পোস্টে সে বলেছে যে হ্যাঁ, আমি মুসলিম বিশ্বের দেশগুলোর নেতাদের সাথে কথা বলেছি এবং তাদেরকে এই বিষয়ে বলেছি যে এটা হচ্ছে তোমাদের জন্য ম্যান্ডেটরি। ভাই, এই জিনিসটাকে তুমি জোর করে তাদের উপরে দিয়ে দিচ্ছ কি? তুমি ইসরায়েলের সাথে চুক্তি করো। সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সাথে যে চুক্তিটা করেছে, যে চুক্তির কারণে এখন সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েল হচ্ছে একেবারে গলায় গলায় প্রীত, সেটা এখন অন্য যে সমস্ত দেশ আছে তাদের করতে হবে। যদিও কি বলা হচ্ছিল আব্রাহাম চুক্তিতে, যে আব্রাহাম চুক্তিটা হচ্ছে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর সাথে ইসরায়েলের যে একটা শত্রুতা আছে, এই শত্রুতাটাকে একেবারে মিলমিশ করিয়ে তারপর হচ্ছে এখানে শান্তি নিয়ে আসে। ট্রাম্প এখনো বলছে যে আব্রাহাম চুক্তির মাধ্যমে এরা ভাই ভাই মিলে যাবে এবং এখানে আর কোনো যুদ্ধ বিগ্রহ থাকবে না, সবাই শান্তিতে থাকবে। এখন এই যে আব্রাহাম চুক্তির কথা বলেছে ইরানের সাথে, মুসলিম বিশ্বের কি করা উচিত? ভাই ঠিক আছে, তুই ইরানের সাথে যা করো করগা, আর আব্রাহাম চুক্তির সাথে কি হয়েছে? কিন্তু এটা বলছে না। আরেকটা হচ্ছে আমেরিকা এখন এই যে চুক্তিটাতে আসছে বা যে যুদ্ধটা সে বন্ধ করতে চায়, এটা তো বহুবার বলছে যে এই যুদ্ধটা আমেরিকার নিজের জন্যই বন্ধ করা দরকার, অন্যের কথা বাদ, তার নিজের আখের গোছানোর জন্য, তার নিজেকে বাঁচানোর জন্য এই যুদ্ধটা করা দরকার, এই যুদ্ধটা বন্ধ করা দরকার এখন। কিন্তু সে এই যুদ্ধটা বন্ধ করতে গিয়ে প্রধান, বা এই একটা শান্তি চুক্তি করতে গিয়ে প্রধান বাধাটা কোত্থেকে আসে? প্রধান বাধা আসলে ইরান না। এখানে শান্তি চুক্তি করার ক্ষেত্রে প্রধান বাধা ইরান না, যেটা আমেরিকা বারবার বলছে। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গত 3 দিন ধরে কি বলছেন? এই ভাইস প্রেসিডেন্ট বলছে, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী এখন ভারতে আছে, 3 দিন ধরে তিনি বলছেন আজকের মধ্যেই চুক্তি হয়ে যাবে। 3 দিন আগে যেদিন, সেদিন বলছে আজকের মধ্যেই চুক্তি হয়ে যাবে, পরের দিন বলছেন আজকের মধ্যেই চুক্তি হয়ে যাবে, তারপরে আজকে বলছেন আজকের মধ্যেই চুক্তি হয়ে যাবে। এখন এই যে চুক্তি হবে হবে হবে, এখানে বাধাটা কি? বাধাটা হচ্ছে নেতানিয়াহু। নেতানিয়াহু ট্রাম্পকে যে প্রশ্নটা করছে সেটা হচ্ছে, তুমি যে চুক্তি করতে যাচ্ছ আমি পেলাম কি? আমি যেই জিনিসগুলো এই যুদ্ধে চেয়েছিলাম সেই জিনিসগুলোর তো কোনোটাই পাইনি। ইরানের রেজিম চেঞ্জ হবে, ইরানের পরমাণু অস্ত্র থাকবে না, ইরানের ব্যালিস্টিক মিসাইল থাকবে না, ইরানের মিসাইল ক্ষেপণাস্ত্র থাকবে না, ইরানের মিসাইল উৎপাদনের ক্ষমতা থাকবে না, ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস হবে, কোনোটাই তো হলো না। ইরানের যে মিসাইল
উৎপাদন ক্ষমতা সেটা এই যুদ্ধের আগে যে পরিমাণ ছিল, যুদ্ধের পরে তার চেয়ে বহু গুণ বেড়েছে। মার্কিন গণমাধ্যমের খবর, ইরানের গণমাধ্যমের খবর না, যে যুদ্ধের আগে তার মিসাইল উৎপাদন ক্ষমতা যতটা ছিল এখন তার চেয়ে বহুগুণ বেড়েছে। ইরানের টপ জেনারেলদের একজন বলছেন আজকে যে আমরা যুদ্ধের আগে যতটা শক্তিশালী ছিলাম তার চেয়ে এখন আরো বেশি শক্তিশালী। যদিও তার কথাটাকে আপনি একটু অতিরঞ্জিত বা যুদ্ধের মধ্যে প্রোপাগান্ডা হিসেবে নিতে পারেন, কিন্তু মার্কিন গণমাধ্যম যে খবরগুলো করছে যে ইরান তার এই অস্ত্র তৈরির, মিসাইল তৈরির যে ক্ষমতা সেটাকে বাড়িয়েছে। ইরানের পরমাণু স্থাপনার যতটুকু ধ্বংস হয়েছে ততটুকু সে অলরেডি মানে সংস্কার করে, সেটা মেরামত করে এখন সে পুরোপুরি প্রস্তুত তার সেই পরমাণু স্থাপনাগুলো তার কার্যক্রম শুরু করতে। তো এই অবস্থায় নেতানিয়াহুকে তো কিছু দিতে হবে। তাহলে নেতানিয়াহুর কথা হচ্ছে তাহলে তুমি এই দেশগুলোর থেকে 2-3টা দেশকে আমার অন্তত আব্রাম চুক্তি করুক। এখন এই দেশগুলোর মধ্য থেকে কাকে আসলে আব্রাম চুক্তিতে চায়? মূলত তুরস্ককে। তুরস্কের সাথে ইসরায়েলের এমনিতেই হচ্ছে ইসরায়েলের ডিপ্লোম্যাটিক সম্পর্ক আছে, দুই দেশে তার দূতাবাস আছে, যদিও এখন দূতাবাসগুলোতে হচ্ছে রাষ্ট্রদূতরা নাই এখন এই যুদ্ধের কারণে। ইসরায়েলের সাথে তুরস্কের একটা সমস্যা, কিন্তু যদি সে চুক্তি চায় তাহলে তো তুরস্কের সাথে তার মুসলিম দেশগুলোর মধ্যে যতগুলোর সাথে ইসরায়েলের সবচেয়ে ভালো সম্পর্ক তার মধ্যে একটা হচ্ছে তুরস্ক আর একটা হচ্ছে আজারবাইজান ছিল যেগুলোর সাথে। এখন সে যদি নতুন করে করতে চায় সে এখানে তার জাস্ট হচ্ছে ডিপ্লোম্যাটিক রিলেশনটা নতুন করে শুরু করলে হয়। এখানে তো ডিপ্লোম্যাটিক রিলেশন হচ্ছে ছিল না এরকম না। গেল এটা। মিশরের সাথে তার সম্পর্ক কি খারাপ? খারাপ না তো। পাকিস্তানের সাথে তার আব্রাম চুক্তি করে লাভটা কি? বা পাকিস্তানকে আব্রাম চুক্তি করতে আসবে? এরপরে ধরেন কে আছে? কাতার আছে, সৌদি আরব আছে, বাহরাইন আছে, কুয়েত আছে। বাহরাইন, কুয়েত, কাতার ছোট্ট ছোট্ট দেশ, এদের আব্রাম চুক্তি করলে খুব বড় ধরনের প্রভাব নেই। কিন্তু আব্রাম চুক্তিতে এখানে এই কথার মাধ্যমে কাকে চাইছে? সৌদি আরবকে। আমেরিকা মূলত চাইছে সৌদি আরবকে, যে এই সৌদি আরব তুমি যদি চাও যে এই যুদ্ধটা বন্ধ হোক, কারণ এই যুদ্ধের আলটিমেট টার্গেট থাকবা তুমি, টার্গেটে পড়বা তুমি, কারণ ইরানের আলটিমেট টার্গেট হচ্ছে সৌদি আরব। ইরানের আলটিমেট টার্গেট সৌদি আরব। এটা সৌদি আরবে জানে, এটা সারা বিশ্ব জানে, হয়তো আপনি জানেন না, আপনার কাছে অন্যরকম লাগতে পারে। ইরানের আলটিমেট টার্গেট ইসরায়েল না, সৌদি আরব। সুতরাং আমেরিকার কথা হচ্ছে যে সৌদি আরব তুমি যদি চাও এখানে একটা যুদ্ধবিরতি করি এবং ইরানকে হচ্ছে আমি আর একটু শক্ত করে বন্দোবস্ত করি, তাহলে তুমি আব্রাম চুক্তি করো। কারণ আব্রাম চুক্তি করবে এটা কোন দেশটার হচ্ছে সবচাইতে বেশি, এটা নিয়ে আলোচনা ছিল সৌদি আরব এই যুদ্ধের আগে, যে সৌদি আরব যেন আব্রাম চুক্তিতে আসে। সৌদি আরব বলছে না আমি আসবো না, আবার বলছে আমি আসবো, তারপর বলছে আচ্ছা আব্রাম চুক্তি না হোক অন্তত আমি কিছুটা হচ্ছে রেফর্ম করি, অর্থাৎ আমার যে ধর্মীয় অনেক কড়া আইন কানুন ছিল সেগুলোকে আরেকটু সহজ করে সামাজিক সংস্কারে আসি। এবং সেই সামাজিক সংস্কারে আসার জন্য সে বিভিন্ন ধরনের নিয়ম নীতিতে পরিবর্তন নিয়ে আসছে। ধরুন খেলার মাঠগুলো মুক্ত করে দিয়েছে, নাইট ক্লাবগুলো মুক্ত করে দিচ্ছে বিভিন্ন জায়গায়, তারপরে হচ্ছে বা বাইরে থেকে সে খেলোয়াড় নিয়ে আসছে। 2034 সালে সে বিশ্বকাপ ফুটবল দেখাবে, সেখানে হচ্ছে তার কি বলে ইয়া হাবিবিরা হচ্ছে তাদের বন্ধু বান্ধবী সবাইকে নিয়ে বিশ্বকাপ ফুটবল দেখতে পারবে। তারপরে হচ্ছে নারীদের গাড়ি চালানোর যে সুযোগ, এই ধরনের অনেকগুলো জিনিস সে নিয়ে আসছে। কিন্তু সে বলছে আমি আব্রাহাম চুক্তিতে যেতে চাই না। এখন এইখানে ট্রাম্প এটা ঢুকাতে চাইছে। এখন এটা হয়তো ঢুকবে না মনে হচ্ছে আমার, যেটা এটা হয়তো আব্রাহাম চুক্তি এখানে সরাসরি আসবে না, কিন্তু এইটা পরবর্তীতে যে আলোচনায় থাকবে অর্থাৎ হট টপিক হিসেবে থাকবে এটা বোঝা যাচ্ছে। এবং এই জায়গা থেকে হয়তো 2-3টা দেশকে সে টেনে নিয়েও যেতে পারে, ছোট ছোট 2-3টা দেশকে টেনে নিয়েও যেতে পারে। কিন্তু চুক্তিটা কিভাবে হবে? ট্রাম্প যেভাবে বলছে যে আমি ইরানের সাথে এমন একটা চুক্তি চাই যেই চুক্তি খুব ভালো একটা চুক্তি হয়, ভালো চুক্তি না হলে চুক্তি করব না।
এখন ট্রাম্প এই ছেলে মানুষই কাজগুলো করছে, এটা ঠিক আছে, কিন্তু ইরানের সাথে একটা চুক্তির জন্য এই মুসলিম দেশগুলো কালকে ট্রাম্পের সাথে কথা বলার পরে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। তাহলে কালকে ট্রাম্পের সাথে কথা কি শুধুমাত্র এতটুকুই হয়েছে যে তুমি আব্রাহাম চুক্তিতে আসো তাহলেই হচ্ছে আমি ইরানের সাথে চুক্তি করব? না, সেখানে আরো অনেকগুলো বিষয় হয়েছে, যেই বিষয়গুলো নিয়ে এখন এই কাতার, ওমান, এরা হচ্ছে, তারপরে হচ্ছে তুরস্ক, পাকিস্তান, মিশর, এরা এখন ইরানের সাথে যোগাযোগ করছে। ইরানকে ট্রাম্পের নির্দেশনা অনুযায়ী বা ট্রাম্পের চাওয়া পাওয়া অনুযায়ী ইরানকে বোঝানোর, কনভিন্স করার বা একটা মধ্যস্থতা, একটা কি বলে মধ্য অবস্থানে আসার জন্য তারা চেষ্টা করছে। এর মধ্যে কাতার বলছে যে যদি এই যে এমওইউ স্বাক্ষর হবে, যেটা আমেরিকার সাথে ইরানের সমঝোতা স্মারক, এটা স্বাক্ষর হওয়ার পরপরই কাতার বলছে যে এটা স্বাক্ষর হওয়ার পরপরই আমি ইরানকে $12 বিলিয়ন দান করব, মানবিক সহায়তা দেব, $12 বিলিয়ন। কাতার এই যে মানবিক সহায়তার ঘোষণা দিচ্ছে কার কথার উপরে? কার কথার উপরে $12 বিলিয়ন মানবিক সহায়তা দিচ্ছে, অথবা কার টাকা দিচ্ছে? ইরান যে এখানে ক্ষতিপূরণ দাবি করেছিল, অথবা ইরানের যে ফ্রিজ করে রাখা টাকাগুলো ফেরত চেয়েছিল, খুব সম্ভবত এই যুদ্ধবিরতির একটা পর্যায়ে আমেরিকা সরাসরি ইরানকে না দিয়েও ভিন্নভাবে, ভিন্ন আঙ্গিকে, পরোক্ষভাবে ইরানকে ওই টাকাগুলো দিতে চাইবে, বা এটাও একটা অংশ হতে পারে, না হলে এই মুহূর্তে এসে কেন? এদিকে সৌদি আরবের পক্ষ থেকে বলা হচ্ছে যে না, সৌদি আরব এখনো পর্যন্ত ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে না। আব্রাহাম চুক্তি কি? আব্রাহাম চুক্তি হচ্ছে যেই সমস্ত মুসলিম দেশের সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক নয় তাদের সাথে প্রাথমিক কাজ হচ্ছে সম্পর্ক স্বাভাবিক করা, দ্বিতীয় কাজ হচ্ছে ইসরায়েলের অধীনে চলে যাওয়া, তৃতীয় কাজ হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে কোনো কিছু না বলা এবং কাউকে কোনো কিছু না বলতে দেওয়া, চতুর্থ কাজ হচ্ছে ইসরায়েল যদি কখনো কারোর সাথে যুদ্ধ শুরু করে তাহলে ইসরায়েলের পক্ষে যাওয়া। এখন সৌদি আরব বলছে যে না, আমি এই ইসরায়েলের সাথে এরকম একটা চুক্তিতে এখন যাব না, একেবারেই যে যাবে না সেটা বলেন না। সৌদি আরব বলছে এখন যাব না, কারণ কি? কারণ হচ্ছে ফিলিস্তিন বিষয় নিয়ে যদি একটা সমাধান না হয় তাহলে আমি এই চুক্তিতে যাব না। এখন ধরুন ফিলিস্তিন বিষয় নিয়ে একটা সমাধান হলো, 2 রাষ্ট্র বানালো, অথবা গাজা ভূখণ্ডকে একটা স্বায়ত্ত শাসন দিল, অথবা ফিলিস্তিনের সরকারকে আন্তর্জাতিকভাবে একটা স্বীকৃতি দেওয়া হলো, মানে নাম কাওয়াস্তে, তাহলে কি সৌদি আরব এই আব্রাহাম চুক্তি করবে? আর সৌদি আরব যদি এই আব্রাহাম চুক্তি করে তাহলে সংযুক্ত আরব আমিরাত থেকে যে জিনিসগুলো দেখা গেছে এই ইরান যুদ্ধের সময়, আব্রাহাম চুক্তি কি আসলে, এটা তো আগে বাইরের থেকে এতটা বোঝা যায়নি। যদি আমি বছর খানেক আগে আপনাদেরকে বলেছিলাম যে আব্রাহাম চুক্তি, এই চুক্তি, এই ডিপ্লোম্যাটিক সম্পর্ক, অমুক সমক, এইগুলো কিচ্ছুই না, এটার পেছনে আছে গভীর কিছু পরিকল্পনা, প্রকল্প। তো এজন্য সৌদি আরবকে আসলে সেই ফাঁদে পা দেবে, দেখার বিষয়, দেখা যাক কি হয়। তো এর মধ্যে আরো কয়েকটা বিষয় একটু আপনাদের সামনে নিয়ে আসি। সেই বিষয়গুলোর মধ্যে একটা হচ্ছে ইরানের ধর্মীয় নেতাদের বক্তব্য হচ্ছে আমরা কোনোভাবেই পিছু হটব না, আমরা সামরিক ময়দানও বা যুদ্ধের ময়দানেও যেরকম হচ্ছে যুদ্ধের ময়দান থেকে পিছু হটছি না, আমরা কূটনীতির ময়দান থেকেও পিছু হটব না। দরকার হলে আমরা যুদ্ধ যেভাবে করছি কূটনীতিতেও সেভাবে যুদ্ধ করব। আমেরিকা ইসরায়েল যে বিশ্বস্ত কোনো মানে পক্ষ না, সেটা আমরা খুব ভালো করে জানি, তাদেরকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না, এবং এই জন্যই আমরা আমাদের অবস্থান থেকে একটু সরে আসি নাই। কে বলছেন এটা? বলছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহাম্মদ বাগের জুলকাদের। এখন
এর আগে আরো কয়েকটি বিষয় আছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রীর মন্ত্রণালয়ের যে মুখপাত্র তিনি বলছেন যে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর উপরে নতুন করে কোনো টোল বা শুল্ক আরোপ করবে না ইরান, তবে এর বিকল্প হিসেবে পারস্য এবং ওমান উপসাগরে সামুদ্রিক সেবা প্রদান এবং পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করার কারণ দেখিয়ে জাহাজগুলো থেকে নির্দিষ্ট হারে ফি আদায় করতে পারে বা আদায় করবে ইরান, এটা বলছে। এখন সৌদি আরব বলছে যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের চূড়ান্ত ও অপরিবর্তনীয় রূপরেখা নিশ্চিত না হওয়া পর্যন্ত ইসরায়েলের সাথে সে সম্পর্ক স্বাভাবিক করবে না, অর্থাৎ আব্রাহাম চুক্তিতে সে যাবে না। ইরানের সাথে সম্ভাব্য চুক্তির পর ইসরায়েলকে আঞ্চলিকভাবে স্বীকৃতি দিতে ডোনাল্ড ট্রাম্পের যে প্রস্তাবটা ছিল এই আব্রাহাম চুক্তি, সেটার পরে রিয়াদ তার এই নীতিগত অবস্থান থেকে এক চুলও নড়বে না বলে সৌদি আরবের একটা সূত্রের বরাত দিয়ে জানায় সিএনএন আন্তর্জাতিক চ্যানেল। পারস্য উপসাগরে আজকে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে ইরান নতুন প্রযুক্তির একটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করেছে পারস্য উপসাগরে। কোথায়? হরমুজ প্রণালীর কাছাকাছি। হরমুজ প্রণালীর কাছাকাছি তার এই নতুন প্রযুক্তির যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি বসানোর পর আজকে একটা শত্রু ড্রোনকে ভূপাতিত করেছে বলে দাবি করছে ইরানের গণমাধ্যম। তাদের কথা হচ্ছে যে আমরা নতুন করে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো বসাচ্ছি এগুলো আগের গুলোর চেয়ে অনেক বেশি কার্যকর। তুমি যদি কোনো ড্রোন নিয়ে আমার আশেপাশে ঘোরাঘুরি করো, হরমুজ প্রণালীতে ঘোরাঘুরি করো, সেই ড্রোন আমি ভূপাতিত করব, এটা বলছে ইরানের ফার্স নিউজ এজেন্সি। সর্বশেষ আরেকটা খবর, যেই খবরটা আসছে হচ্ছে আরো কিছু পাকিস্তান আরো কিছু পশ্চিমা গণমাধ্যম থেকে, সেটা হচ্ছে যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে ইসরায়েল এবং মার্কিন গোয়েন্দাদের ধারণার চেয়েও দ্রুত গতিতে নিজেদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন ব্যবস্থা পুনরায় গড়ে তুলেছে ইরান। এর আগে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার মার্কিন কংগ্রেসকে জানিয়েছিল যে ইরানের প্রতিরক্ষা শিল্পের 90% ধ্বংস হয়ে গেছে এবং সেটা পুনর্গঠন করতে ইরানের 20 বছর লাগবে। ট্রাম্পও একই কথা বলেছিল। তবে সর্বশেষ গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধে ইরানের প্রায় 2/3 ক্ষেপণাস্ত্র লঞ্চারে অক্ষত ছিল, যা ইতিমধ্যে ভেঙে পড়া, ধ্বংস হওয়া এবং বন্ধ হয়ে যাওয়া টানেলের মধ্যে থেকে বের করা হয়েছে। বর্তমানে আগের অক্ষত যন্ত্রাংশ রাশিয়ার সহায়তায় এবং চোরাই পথে আনা চীনা সরঞ্জাম ব্যবহার করে অস্থায়ী ভূগর্ভস্থ স্থাপনায় নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, লঞ্চার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে ইরান, যেটার একটা আজকে সে টেস্ট করেছে। ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের ধারণা ইরান কয়েক মাসের মধ্যেই তাদের ড্রোন বহর পুনর্গঠন এবং 1 বছরেরও কম সময়ের মধ্যে ক্ষেপণাস্ত্র উৎপাদন পুরোপুরি আগের অবস্থায় ফিরিয়ে নিতে সক্ষম হবে। দেখুন, যখন এই কথাটা নিরপেক্ষ কোনো গোয়েন্দা সংস্থা থেকে বা নিরপেক্ষ কোনো রিপোর্টে আসবে তখন এটাকে আপনি নিরপেক্ষ মনে করতে পারেন, কিন্তু যখন এটা ইসরায়েলি সূত্র মতে বলবে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা, ইসরায়েলি তথ্য, ইসরায়েলি বিভিন্ন সরকারি সূত্রের বরাত দিয়ে বলবে, তখন এটাকে ধরে নিতে হবে যে ইসরায়েল এটাকে অতিরঞ্জিত করে অনেক বেশি ফুলিয়ে ফাঁপিয়ে ইরানকে বড় করে দেখিয়ে আমেরিকা যেন ইরানে খুব দ্রুত হচ্ছে একটা আক্রমণে আসে সেটার পথ উন্মুক্ত করার চেষ্টা করবে, এটা ধরে নিতে হবে। যেমন ধরুন, গত 30 বছর ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলে আসছিল যে ইরানের হাতে এখন এমন পরিমাণ ইউরেনিয়াম আছে যে আর 1 সপ্তাহের মধ্যে ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে, বা আর 1 মাসের মধ্যে বা আর 3 মাসের মধ্যে ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে। এরকম কথা কিন্তু নেতানিয়াহু বহুবার বলে এসেছিল এবং এটা নিয়ে আমাদের মধ্যে অনেকের ভাইব ছিল, যা ইরান তো এই তো পরমাণু অস্ত্র তৈরি করে ফেলছে, এই তো করে যাবে, এই তো করছে, এই করে ফেলছে, এই করে টেস্টও করেছে। কিন্তু দেখা গেল কি যে ইসরায়েল এই ইরানকে অতিরিক্ত ফুলিয়ে ফাঁপিয়ে নিয়ে আসার কারণ কি ছিল? আমেরিকা যেন এই জিনিসটাকে বিশ্বাস করে ইরানের উপর আক্রমণ করে। ঠিক এই খবরটা এরকম হতে পারে যে হ্যাঁ, ইরান তার সক্ষমতা নতুন করে অর্জন করার চেষ্টা করবে, এটা সত্য কথা। ইরানের যেই সমস্ত অস্ত্র কারখানা বা যে সমস্ত অস্ত্র উৎপাদনের সিস্টেমগুলো ধ্বংস হয়েছে সেগুলোকে যত দ্রুত সম্ভব সে মেরামত করার চেষ্টা করবে, সেখানে দ্রুত অস্ত্র উৎপাদনের চেষ্টা করবে। কিন্তু যদি এরকম বলে যে ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের ধারণা যে ইরান আগামী কয়েক মাসের মধ্যে তার ড্রোন বহর পুনর্গঠন করবে এবং 1 বছরের কম সময়ের মধ্যে
তার ক্ষেপণাস্ত্র উৎপাদন পুরোপুরি আগের অবস্থায় ফিরে নেবে বা তার চেয়ে শক্তিশালী করবে, এরকম টাইম টেবল দিয়ে যদি ইসরায়েল বলে, তাহলে বুঝতে হবে যে এখানে তার কোন টার্গেট আছে। অর্থাৎ সে চাইছে 1 বছরের মধ্যে আবার নতুন করে যেন ট্রাম্প একটা আক্রমণ চালায় বা আক্রমণ লাগায়। এই মুহূর্তে কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং প্রধান পারমাণবিক আলোচক গালিবাফ, ইরানের পার্লামেন্ট স্পিকার। প্রধান দুজন ব্যক্তি, তারা এখন কাতারের রাজধানীতে অবস্থান করছেন। কাতারের রাজধানীতে তারা কার সাথে দেখা করছেন, কার সাথে বৈঠক করছেন? বড় একটা প্রশ্ন, সত্যি সত্যি বড় একটা প্রশ্ন। কাতারের রাজধানীতে তারা শুধুমাত্র কাতারের কর্মকর্তাদের সাথে বৈঠক করছেন, নাকি কাতারের রাজধানীতে তারা আমেরিকার সিআইএর, মোসাদের গোয়েন্দা প্রধানদের সাথে বৈঠক করছেন? সিরিয়াসলি এই প্রশ্ন আমার মাথায় আসতেছে যে তারা কাতারে কার সাথে বৈঠক করছেন। কারণ কাতার হচ্ছে এমন একটা বাফার রাষ্ট্র, যেই রাষ্ট্রে আমেরিকা এবং হচ্ছে এই মোসাদের কথাটা না হয় বাদই দিলাম, আমেরিকার এই গোয়েন্দা প্রধানরা, আমেরিকার ঊর্ধ্বতন কর্মকর্তারা আগে থেকে ঘোষণা না দিয়ে বিভিন্ন ধরনের এরকম গোপন ট্রিপে চলে আসে। মনে আছে আপনাদের, যখন আফগানিস্তান থেকে আমেরিকা চলে যাবে তখন তালেবানের সাথে বৈঠক হচ্ছে, বৈঠকে মিলতেছে না, হচ্ছে না, আমেরিকা এইভাবে চাচ্ছে, তালেবান ওইভাবে চাচ্ছে, এটা চাচ্ছে, সেটা চাচ্ছে। পরবর্তীতে সিআইএ এর প্রধান বৈঠক করে গিয়ে তারপরে হচ্ছে ঘোষণা দিয়েছিল। 2 জায়গায় বৈঠক করেছিল, একটা হচ্ছে আফগানিস্তানে, একটা হচ্ছে কাতারে। মনে আছে সেই কথা? তো এই যে গোপন বৈঠকগুলো পরবর্তীতে হয়, এই জন্য আমার প্রশ্ন হচ্ছে যে তারা কাতারে হঠাৎ করে কেন গেলেন? কাতারে তাদের যাওয়ার কোনো কথা ছিল না যে কাতারে তারা যাবে, কারণ মধ্যস্থতা তো করছে পাকিস্তান, যুদ্ধের মধ্যস্থতা করছে পাকিস্তান। পাকিস্তানের সেনাপ্রধান গতকালকে এসেছিল, কথা বলেছিল, বৈঠক হলে, আলোচনা হলে পাকিস্তানের সাথে হবে, গেলে পাকিস্তানের কাছে, পাকিস্তানে যাবে অথবা থার্ড কোনো কান্ট্রিতে যাবে, কাতারে। এজন্য এখানে একটা ব্যাপার আছে যে তারা কাতারে অবস্থান করছে, কাতারের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাথেও, কাতারের কেন্দ্রীয় ব্যাংক বলতেছি, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরও সেখানে আছে। মানে কি? মানে হচ্ছে এই চুক্তিতে বা এই চুক্তির সাথে তাদের যেই সমস্ত টেকনিক্যাল বিষয়গুলো আছে, ওই যে টাকা ছাড় দেওয়া, একটু আগে বললাম না যে কাতার ঘোষণা দিয়েছে সে $12 বিলিয়ন দেবে, হয়তো দেখবেন যে আরো 2-4টা মুসলিম দেশ ঘোষণা দেবে যে আমি $10 বিলিয়ন দেবো, আমি $5 বিলিয়ন দেবো, আমি $2 বিলিয়ন দেবো। অর্থাৎ ইরানের যে বলা হয় যে 25 থেকে 30 বিলিয়ন ডলার বা $100 বিলিয়ন যেটা হচ্ছে জব্দ করা আছে, ইরান সেই টাকাটা চাইছে, সেটা আমেরিকা বলছে যে আমি ছেড়ে দিতে পারি। আবার ইরান বলছে আমি যুদ্ধবিরতিতে আসবো যদি তোমরা আমাকে ক্ষতিপূরণ দাও, এই যুদ্ধে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ যদি দাও। এখন ইরান এই যে টোল আদায় থেকে সে পিছপা হয়েছে, যে আমি এখানে টোল আদায় করবো না। টোল আদায় করাটা তার কি জন্য ছিল? টোল আদায় করার মূল কথা ছিল তার যে ক্ষতিপূরণ যদি তোমরা না দাও আমি টোল থেকে ক্ষতি উঠিয়ে নেব, তো আমি টোল আদায় করব না, তাহলে তুমি ক্ষতিপূরণ দাও। এখন ক্ষতিপূরণ সে কিভাবে দিবে? হতে পারে যে এই সমস্ত দেশের এই মানবিক সহায়তার নামে এই ক্ষতিপূরণগুলো এই সব দেশের মাধ্যমে করিয়ে নিতে পারে, এটা মনে হচ্ছে। ট্রাম্প চায় সবার আগে সৌদি আরব এবং কাতার আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করুক, এরপরে বাকিরা সেটা অনুসরণ করুক। এখন এই যে সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে সে কথা বলে তাদেরকে এই আব্রাহাম চুক্তিতে আসতে বলছে, তার মধ্যে কে কে আছে? সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান, সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ বিন জায়েদ আল নাহয়ান, সংযুক্ত আরব আমিরাত তো অলরেডি এই ইসে আসি, কি বলে, আব্রাহাম চুক্তিতে আছে। কাতারের আমির তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম বিন জাবের আল থানি এবং কাতারের আরেকজন মন্ত্রী আলী আল থাওয়াদি, পাকিস্তানের ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির, তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোগান, মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি, জর্ডানের রাজা আব্দুল্লাহ, বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা। এদেরকে ট্রাম্প বলছে কি, এই তোমরা যারা যারা এখনো পর্যন্ত এই আব্রাহাম চুক্তিতে আসো নাই, তোমরা তাড়াতাড়ি আব্রাহাম চুক্তিতে আসো যদি ইরান যুদ্ধ বন্ধ চাও। আসলে এটা যুদ্ধ বন্ধ চাও না, ট্রাম্প চাইছে এখানে আসলে এই যুদ্ধটা নিয়ে সে যেই সমস্ত জিনিস করতে চায় এবং এই কি বলে এটাকে
ইসরায়েল যে সমস্ত জিনিস চায় সেগুলোকে যতটা এর মধ্যে ঢুকানো সম্ভব আর কি। তো সে বলছে, ট্রাম্প বলছে যে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের চলমান আলোচনা বেশ ইতিবাচক ভাবে এগুচ্ছে, তবে এই চুক্তির জন্য সবার জন্য লাভজনক না হলে তিনি চূড়ান্ত কোনো সমঝোতা হবে না, আর চুক্তি ব্যর্থ হলে আগের চেয়ে ভয়াবহ মাত্রায় ফের যুদ্ধ শুরু হবে। এগুলো একই ধরনের ডায়লগ, আগের ডায়লগ। তিনি বলছেন মধ্যপ্রাচ্য এই জটিল সমীকরণ মেলাতে যুক্তরাষ্ট্রের দীর্ঘ প্রচেষ্টা পর এখন সংশ্লিষ্ট সব দেশের জন্য একই সাথে আব্রাহাম চুক্তি সই করা বাধ্যতামূলক হওয়া উচিত। যৌক্তিক কারণে এক দুটি দেশ বাদ পড়লেও ইরানের সাথে এই সম্ভাব্য চুক্তিকে একটি ঐতিহাসিক মাইলফলকের রূপ দিতে বাকিদের প্রস্তুত থাকা উচিত বলে মনে করেন। অর্থাৎ কোনো একটা দুইটা দেশ যদি এই চুক্তিতে নাও আসতে চায় এবং তারা যদি বলে যে ভাই আমি তো আসতে চাই, কিন্তু অন্যান্য মুসলিম দেশ কি বলে, ট্রাম্প বলছে অন্য দেশগুলো যদি দুই একটা দেশ আসে তোমরা তাকে সাপোর্ট দেবা, তার বিরুদ্ধে তোমরা কোনো ধরনের কথা বলতে পারবে না। এই তুই বেটা আমাদের সাথে বেইমানি করে গেলি ইসরায়েলের সাথে চুক্তি করতে, যেই ইসরায়েল এতগুলো ফিলিস্তিনিদেরকে সবার চোখের সামনে মারলো, যেই ইসরায়েল এতগুলো গাজা ভূখণ্ডের মানুষকে সবার চোখের সামনে মারলো, যেই ইসরায়েল এতগুলো লেবাননের সাধারণ মানুষকে সবার চোখের সামনে মারলো, যেই ইসরায়েল এতগুলো মানুষকে সিরিয়াতে মারলো এবং সিরিয়ার মধ্যে সে ধ্বংসযজ্ঞ বা সিরিয়ার একটা অংশে ধ্বংসযজ্ঞ চালালো, যে ইসরায়েল ইরানে এই পর্যন্ত যা ঘটেছে তার জন্য সবচাইতে বড় দায়ী দেশ, সেই দেশের সাথে তুমি চুক্তি করতে হচ্ছে, এটা কেমন হয়? ট্রাম্পের কথা হচ্ছে এই কোনো মুসলিম দেশ এটা বলতে পারবে না। চিন্তা করেন আপনি বিষয়টা। এই যতগুলো দেশে ইসরায়েল যে আক্রমণগুলো চালালো, যেভাবে মানুষগুলো মারলো, সেটার কথা বললাম। এখন যদি এই দেশগুলো সেই ইসরায়েলের সাথে এমন চুক্তি করে, যে ইসরায়েলের সাথে আব্রাহাম চুক্তি কি, যে ইসরায়েল হচ্ছে আমার পরে এবং আল্লাহর পরে দ্বিতীয় জিনিস, ওই দেশের কথা আব্রাহাম চুক্তি এরকম আর কি। আব্রাহাম চুক্তির হচ্ছে এইরকম একটা জিনিস। তো সেইটা যদি এই দেশগুলো করে এই ঘটনার পর, আপনি সেই দেশকে কিভাবে এই জিনিসটাকে মেনে নেবেন? আমি জানি না, আসলে আমার মাথায় আসে না, সত্য কথা যেটা। তো এখন এই চুক্তির আলোচনা যখন চলছে, তখন ইসরায়েল বলছে যে হিজবুল্লাহর সাথে আমাদের পাল্টা আক্রমণ ব্যাপকভাবে আমরা চালাবো, হিজবুল্লাহর উপরে আমি দেদারছে আক্রমণ চালাবো। কারণ তার তো কি বলে এটাকে আক্রোশ যায় নাই এখনো, কারণ ইরানে তো সে যেটা চেয়েছিল সেটা পায় নাই। এখন এই আক্রোশটা লেবাননের উপর থেকে সে নিতে চাইছে। এরপরে ইরানি সম্পদ, যেই জিনিসগুলো এখন দেয়া হবে এগুলো তো মোটামুটি বললাম। নতুন করে আর কি বলবো, আপনাদের কাছ থেকে অনেক ধরনের প্রশ্ন আসছে, প্রশ্ন দেখছি। ভাই অনেকবার কমেন্ট না করলে চোখে পড়বে না, এই জন্য অনেকবার কমেন্ট করি। সোনার দাম বাড়বে না, সোনার দাম বাড়ার মূল কারণ কি? সোনার দাম বাড়ার মূল কারণ কি? ভাই সোনার দাম সবসময়, সোনা সবসময় গুরুত্বপূর্ণ জিনিস, সোনা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস, এটার দাম বাড়বে, দিন যত যাবে দাম তত বাড়বে। এটা মনে রাখতে হবে যে দুনিয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সোনা, এটাকে রক্ষা করা দরকার এবং এটার দাম বাড়বে। বুঝতে পারছেন? সৌদি একদিন অবশ্যই আব্রাহাম চুক্তিতে আসবে, এতে কোনো সন্দেহ নেই। কেমন আছেন ভাই? আপনার আলোচনা খুব সুন্দর। আসসালামু আলাইকুম ভাই। সোহান আহমেদের কমেন্ট, কতবার হজ করলেই আপনি বেহেশতে যাবেন এর কোনো গ্যারান্টি আছে? সৌদি এই কোটি কোটি ডলার কামিয়ে আমেরিকা ইসরায়েলকে সাহায্য করছে। ভাই ইরান যদি ইউরেনিয়াম না দেয়, যদি রেখে দেয়, পারমাণবিক কর্মসূচি বন্ধ রাখে, ইসরায়েল তো একটা দুশ্চিন্তায় থাকবে, আর পরবর্তীতে ইরানের উপর মিথ্যা অভিযোগ দিয়ে চুক্তি ভঙ্গ করে ইউএকে দিয়ে আবার হামলা চালাতে পারে। ইরান বর্তমানে সুপ্রিম লিডার কি বেঁচে আছেন? থাকলে কোথায় আছেন? ধারণা করা হচ্ছে যে তিনি গোপন কোনো জায়গায় আছেন, যেখানে আসলে কোনো ধরনের ইলেকট্রনিক কোনো ডিভাইস রাখা হয় নাই, বা তার সাথে ফোনে বা ইলেকট্রনিক কোনোভাবে যোগাযোগ করা হচ্ছে না। যোগাযোগ করার একমাত্র উপায় হচ্ছে ইন পার্সন, অর্থাৎ ব্যক্তিগতভাবে চিঠি নিয়ে তার কাছে কেউ যাচ্ছে, বার্তা আসতেছে, এভাবে তার সাথে যোগাযোগ করছে। এটা মার্কিন গণমাধ্যমের খবর, এবং তারা বলছে এই কারণেই এই চুক্তিটাতে ফাইনালে পৌঁছতে দেরি হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মুসলিম বিশ্বের নেতা ইরানের পা ধুয়ে পানি খাওয়া উচিত। মুনাফিক সৌদি আরব মুসলমানদের, তাদের কথায় মাথায় কিছু বুদ্ধি যদি থাকতো, এক দর্শক বলছেন। ইরানের ইউরেনিয়ামের ব্যাপারে কিছু বলেন, আসলেই কি অন্য কোনো দেশে পাঠাবে? ইরান এখনো পর্যন্ত বলছে যে সে পাঠাবে না, হয়তো অল্প কিছু পাঠাতে পারে, আমার কাছে যেটা মনে হয় হয়তোবা অল্প কিছু পাঠাতে পারে। ইরানের টোল আদায় একটু ঘুরিয়ে নিবে, ইরান টোল আদায়টা একটু ঘুরিয়ে নেবেন না। দেখেন টোল আদায় বললাম, যেটা টোল আদায় আর মেইনটেনেন্স, পরিবেশের সুরক্ষার যে ব্যাপারটা,
এটা দুটো ভিন্ন জিনিস, এই দুটো এক না। টোল আদায়ের পরে যে অবস্থা, মানে টোল আদায়ের যে পরিমাণ, সেটা আর এটার পরিমাণ কাছাকাছিও না, যে কারণে এটাকে টোল বলা যায় না। তুরস্ক অনেক সময় হামকি দামকি দেয় না যে আমি হচ্ছে এই বসফরাস দিয়ে টোল আদায় করবো, পারে না, কারণ টোল আদায় করলে সে এখান থেকে ব্যাপক পরিমাণ, দেখেন মিশর এই সুয়েজ খাল থেকে টোল আদায় করে মনে হয় বছরে $70 বিলিয়ন। বুঝতে পারছেন ব্যাপারটা, বিশাল একটা টাকা। আর তুরস্ক বছরে এই বসফরাস থেকে হয়তো কয়েকশো $100 মিলিয়ন কামাই করে। ওই কামাই করে বলতে এই যে মেইনটেনেন্স খরচ আর কি। আব্রাহাম চুক্তির কথা বলে ইসরায়েল ট্রাম্পকে দিয়ে চুক্তি নস্যাৎ করার পায়তারা করছে। সরার আলম, ট্রাম্পের বাধ্যতামূলক আব্রাহাম চুক্তির কথা যখন বলছে তখন তুরস্কের এরদোয়ান প্রতিবাদ করলো না কেন? তাহলে ট্রাম্পের ধমকে তুরস্কের এরদোয়ান ভয় পেয়ে গেল? হ্যাঁ, হতেই পারে, এটা আমার কাছে মনে হয় ভয় পেয়ে গেছে, সবাই ভয় পেয়ে গেছে, এরাও ভয় পেয়ে গেছে। প্রতিবাদ করলো না কেন? আমারও তো প্রশ্ন এটা, যে কেন প্রতিবাদ করলো না। এই প্রশ্ন আপনার না শুধুমাত্র, আমারও এই প্রশ্ন। সৌদি আরব সব দেশ ধর্ম, যাই হোক, বিজ্ঞাপন খুব সমস্যা করছে ভাই। বিজ্ঞাপন ছাড়া চলবো কিভাবে? বিজ্ঞাপন সমস্যা করছে, কি করবো ভাই? বিজ্ঞাপন ছাড়া চলবো কিভাবে? আর বিজ্ঞাপন ছাড়া যদি চলতে হয় তাহলে হচ্ছে স্পেশাল ভাবে জাস্ট হচ্ছে অন্য একটা প্ল্যাটফর্ম নিজে তৈরি করে আপনাদের জন্য লাইভ করা দরকার আমার। আব্রাহাম চুক্তিতে গেলে মুসলমানরা কি হজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলতে পারে বা আকীদার হ্রাস পেতে পারে? আপনার ধারণা কি? না, এরকম আমার কাছে মনে হয় না। এই সংযুক্ত আরব আমিরাত আব্রাহাম চুক্তিতে যাওয়ার পরে সংযুক্ত আরব আমিরাতের প্রতি মুসলমানদের বিশ্বাস কমেছে, মানে ব্যবসা বাণিজ্যের দিক থেকে যদি বলি, কমে নাই তো, কোন অংশে কোন আরব বেড়েছে। হ্যাঁ, ইসরায়েল যেহেতু তাকে সাপোর্ট দিচ্ছে, তার মানে হচ্ছে এখানে ব্যবসা করলে হেভি লাভ হবে। সুতরাং আপনার দুনিয়া এবং আখিরাতের সফলতা কামনা করছি, আমিন। সৌরভ ভাই, আপনার লাইভ ভিডিও সুন্দর দেখাচ্ছে। আমি রাজশাহী জেলার পুলিশ একাডেমি সারদা থেকে দেখছি, প্লিজ আমার নামটা প্রচার করবেন, সম্রাট। I would like to request you to reach us about history that is hidden from us because of Western hegemony. I learned from you such a Battle of Dardanelles or Battle of Gallipoli. Thank you. দেখি কোনো সময় করার চেষ্টা করব। আমি তো সবকিছু ক্লিয়ার দেখতে পাচ্ছি। সবাই মালয়েশিয়ায় 2টা বাজে, তারপরে আপনার ভিডিও দেখতেছি। অসংখ্য ধন্যবাদ মালয়েশিয়া যারা আছেন, বা সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া থেকে যারা দেখছেন তাদেরকে। শুধু আপনার ছবি দেখতে চাই, কিন্তু আমি তো আপনার ছবি দেখতে পাচ্ছি না, শুধু আপনার কথা শুনতে পাচ্ছি। একটা সর্বাত্মক যুদ্ধ না হওয়া পর্যন্ত এর সমাধান হবে না, একটা বড় যুদ্ধের মাধ্যমেই এর ফয়সালা হবে ইনশাআল্লাহ, বলছেন এক দর্শক। এই চুক্তি কতদিন টিকতে পারে? এই চুক্তি 3 দিনও টিকতে পারে, নাও টিকতে পারে। আচ্ছা, এ পর্যন্ত এখন রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে। আল্লাহ হাফেজ।